আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শরীফ ওসমান হাদী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন, যার প্রেরণার বাতিঘর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সেই কবির সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ শরীফ ওসমান হাদী। শনিবার বিকেলে লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত বিদায়ে তার দাফন সম্পন্ন হয়। নারী ছেঁড়া ধন, সন্তানের কবরে মাটি দেন হাদীর মা। ভাইয়ের কবরে বোন আর প্রিয়তমা স্ত্রীর হাতের স্পর্শে ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তুলে ধরা এক বিপ্লবীর মৃত্যু কাঁদিয়েছে কোটি মানুষকে। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ৩২ বছরের এক টকবগে যুবকের নিথর দেহ ঘিরে লাখো মানুষের বুক ভাঙা হাহাকার। স্লোগানে প্রতিবাদে ফেটে পড়া শহীদ শরীফ ওসমান হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্স যখন মানুষের স্রোত ঠেলে সামনের দিকে এগোয়, তখনও শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। এমন ভিড় ঠেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে পৌঁছাতে কয়েক ঘন্টা লেগে যেতে পারত। তাই কড়া নিরাপত্তা আর শৃঙ্খলার ভেতর দিয়ে হাদীকে বহন করা অ্যাম্বুলেন্স ধানমন্ডি ২৭ সায়েন্স ল্যাব কাটাবন হয়ে দ্রুততার সঙ্গে এগোতে থাকে। যে ময়দানে দাঁড়িয়ে বারুদ স্লোগান দিতেন হাদী, সে শাহবাগ চত্বর পার হয় তার সহযোদ্ধাদের ভালোবাসায়, শ্রদ্ধায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে নামানো হয় হাদীর নিথর দেহ। জুলাইয়ের বিপ্লবী হাদীকে কবরে নামান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ হাদীর দীর্ঘদিনের সহযোদ্ধারা। ঘাতকের বুলেটে কেড়ে নেয়া ক্ষণজন্মা হাদীকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত হন গর্ভধারিণী মা আর স্বজনেরা। কলিজার টুকরো সন্তানের কবরে মায়ের মাটি, কে কাকে সান্ত্বনা দেবে এমন দৃশ্যে। বিপ্লবীর মৃত্যু নেই, হাদীও বেঁচে থাকবেন তার বক্তৃতায়, সাহিত্যে, কর্মে, নিপীড়িত মানুষের স্লোগানে। যেমন হাজার বছর বেঁচে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদায় জুলাই যোদ্ধা হাদী, বিদায় আধিপত্য বিরোধী বারুদ সন্তান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শোক আর শ্রদ্ধায় শহীদ শরীফ ওসমান হাদীকে শেষ বিদায় জানালো জাতি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে আশপাশের সড়কে উপচে পড়া লাখ লাখ মানুষ অংশ নেন হাদীর জানাজায়। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদীকে বিদায় দিতে দেশের মানুষ এখানে আসেনি। হাদীকে স্মরণে রেখে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করবে না। পালন করা হয়েছে রাষ্ট্রীয় শোক। ইমরুল হাসানের রিপোর্ট। এক বিপ্লবীকে বিদায় জানাতে এত মানুষের সমাগম। আগ্রাসন ও আধিপত্য বিরোধী স্লোগান ছিল তাদের কণ্ঠে। দুপুরে সংসদ ভবনের দক্ষিণ পাশে হাদীর জানাজা। তার আগেই মানুষের উপস্থিতি সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে যায়। ২:৩০টার পরপর হয় জানাজা। শোক ও ভালোবাসায় হাদীকে বিদায় জানায় সর্বস্তরের মানুষ।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, হাদিদের মৃত্যু নেই। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ওসমান হাদির দেখানো পথ ধরেই সামনের বাংলাদেশের নীতি হবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি। তোমার মন্ত্র ছিল চলো বলো বীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলো বীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। জানাজা পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। শরীফ শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। খুনিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানায় ইনকালাব মঞ্চ। বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। জানাজা শেষে দাফনের জন্য কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগন্তুকদের ভিড়ে লোকারণ্য হয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন উন্মুক্ত স্থান ও মানিক মিয়া এভিনিউ সহ তার আশপাশের এলাকা। দূর দূরান্ত থেকে জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের সমাগম হয় এদিন। সকলের চোখে মুখে শূন্যতা, চাপা ক্ষোভ আর কণ্ঠে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রত্যয়। তাদের অনেকেই মেনে নিতে পারছেন না ঘাতকের বুলেটের আঘাতে দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন অগ্রসেনানীর এমন বিদায়। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান। জানাজার কয়েক ঘন্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবনের সবুজ প্রান্তর। জনতার উপচে পড়া ঢেউ আছড়ে পড়ে মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের সড়কে। শহীদ ওসমান হাদির জানাজার এ দৃশ্য এক বিরল ইতিহাস। পাখির চোখে অযুত জনতার এ দৃশ্য মনে করিয়ে দেয় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। মৃত্যুর পরও কোনো মানুষ এমন অকুণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হতে পারেন, তার উদাহরণ রেখে গেলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। জানাজায় স্থল পরিণত হয় জনস্রোতে। সকাল থেকেই দলে দলে জানাজা স্থলে আসতে থাকে কয়েক লাখ মানুষ। হাতে জাতীয় পতাকা আর হাদি হত্যার বিচার দাবিতে প্রকম্পিত হয় চারপাশ। ন্যায় আর ইনসাফের দেশ গঠনের ডাক দেয়া ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চান সবাই। পৃথিবীর ইতিহাসে এরকম শাহাদাতের ঘটনা বিরল এবং এত অল্প বয়সে আমরা দেখতে পাচ্ছি সরকার এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। সরকার আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আশপাশের লোক ধরছে। যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সর্বস্তরের মানুষের পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজায় অংশ নেন। বলেন, যে কোনো মূল্যে বিচার করতে হবে ঘাতকদের। দেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে, আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। শান্তিপূর্ণভাবে
আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। বাঁধ ভাঙ্গা মানুষের এই স্রোত, এই জোয়ার প্রমাণ করে শরীফ ওসমান হাদী বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গায় সে আসন গেড়েছিল। গোটা বাংলাদেশের মানুষ সারা পৃথিবী জুড়ে শরীফ ওসমান হাদীর বিরহ বেদনায় তারা কাতর। হাদীর প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে হাদী চিরজাগ্রত। যুগ যুগ হাদী হয়ে থাকবেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মূর্ত প্রতীক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। তার শেষ বিদায়ে মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকায়। সড়কপথ থেকে মেট্রো রেল সবখানেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হাজারো মানুষ ছুটে আসেন হাদীর জানাজায় অংশ নিতে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। একটি বিদায়, কিন্তু শোক আর প্রতিবাদের ঢেউ যেন পুরো দেশের। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে নেমেছে মানুষের জনস্রোত। সকাল থেকেই মেট্রো রেল স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই স্টেশন থেকে নেমে পায়ে হেঁটেই রওনা দেন মানিক মিয়া এভিনিউর দিকে। শুধু রাজধানীর মানুষ নয়, বরিশাল, নোয়াখালী, কুষ্টিয়া, বগুড়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন হাজারো মানুষ। কারো হাতে প্ল্যাকার্ড, কারো চোখে অশ্রু, সবার মুখেই এক নাম, হাদী। প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক, যাতে এরকমের হত্যা আর বাংলাদেশে একটাও না ঘটে। ওসমান হাদীর উত্তরসূরি এই কথাটুকু বলতে আমাদের মনে হচ্ছে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। দেশপ্রেম নিয়ে তিনি তার বুককে পেতে দিয়েছেন। বুক পেতে দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। দেশের সার্বভৌমত্বের জন্য সে কাজ করে গেছে। সড়ক পথেও ছিল একই চিত্র। বাস, মোটরসাইকেল, রিক্সা সবকিছু থেমে থেমে চলেছে মানুষের ভিড়। আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত ছিল জনতা সামাল দিতে। রাজনৈতিক সহযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার কণ্ঠেই ছিল শোক আর ক্ষোভ। অনেকেই বলছেন হাদীর মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি আন্দোলনের আদর্শের অপূরণীয় ক্ষতি। ন্যায় বিচারের দাবিতে বারবার উত্তপ্ত হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ এলাকা। শরীফ ওসমান হাদী চলে গেলেও তার দেখানো পথ, তার উচ্চারণ করা দাবি এখনো মানুষের কণ্ঠে। শেষ বিদায়ে মানুষের এই ঢলই বলে দেয়, হাদী ছিলেন কেবল একজন নেতা নন, ছিলেন একটি প্রজন্মের প্রতীক। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠির এক নিভৃত পল্লীতে জন্ম নেয়া ৩৩ বছর বয়সী এক টকবকে যুবক শরীফ ওসমান হাদী। দেশপ্রেমে উদ্দীপ্ত সে যুবাই পরিণত হয়েছিলেন জাতীয় নেতায়। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে এদেশের কোটি মানুষ পায় আগ্রাসন বিরোধী আর ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার এক মঞ্চ। স্বল্প সময়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার অনন্য দৃষ্টান্ত এই বিপ্লবী শরীফ ওসমান হাদী। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। পৃথিবীর উজ্জ্বল নক্ষত্রগুলোর মতো সংক্ষিপ্ত সময়ে কালে কালে অনেকে নিজেদের কাজ দিয়ে, কথা দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্ব দরবারে। হাদী সেরকম একজন, যিনি আসলেন, দেখলেন, জয় করলেন। যুগে যুগে বিভিন্ন আদর্শকে ধারণ করে অনেকেই আন্দোলন করেছেন, কিন্তু কতজনই বা বিপ্লবী হাদী হতে পেরেছেন? মাত্র ৩৩ বছর বয়সে এক জীবনে এত প্রাপ্তি, ইতিহাসে কত মানুষের নিয়তিতে থাকে তা বলা দুষ্কর। হাদীরা যুগে যুগে জন্মায় না, শত বছরে হয়তো একজনই এরকম হয়। ক্ষণ জন্মায় পুরুষ দক্ষিণ বাংলার ঝালকাঠির নলছিটির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোটকাল থেকেই সাংস্কৃতিক মনা হাদী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে পাঠ চুকিয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পড়াশোনা শেষ করে পড়িয়েছেন কোচিং সেন্টারে, শিক্ষকতা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
বাকিটা সময় ব্যয় করেছেন সাংস্কৃতিক আন্দোলনে। শরীফ ওসমান হাদী আলোচনায় আসেন জুলাই বিপ্লবে তার অনন্য ভূমিকা ও অনলবর্ষী বক্তৃতার মাধ্যমে। মানুষকে বিপ্লবমুখী করতে তার সেসব বক্তৃতা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। জুলাই বিপ্লবের পর সহযোদ্ধারা অনেকেই মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করলেও জুলাই স্পিরিটকে ধারণ ও টিকিয়ে রাখতে তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। জান দিব জুলাই দিব না, এরকম নানা আবেগতাড়িত বক্তব্য মানুষকে নতুন করে রাজপথে নিয়ে আসে। সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন হাদী। কিন্তু আধিপত্যবাদী ফ্যাসিস্টদের আতঙ্ক হাদীকে টার্গেট করে গুলি করা হয়, সাথে সাথে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে। ওই দিন রাতে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরদিন বিকেলে নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর রাত 9:45টায় দুনিয়ার সফর শেষ করেছেন বিপ্লবী তরুণ মহাবীর শরীফ ওসমান হাদী। তার মৃত্যুতে উত্তাল বাংলাদেশ। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। হাদী সব সময় ইনসাফ আর শহীদি মৃত্যু কামনা করেছেন, তাই যেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। হাদীকে মারা যায় না, হাদীরা মরে না, লাখো মানুষের প্রতিবাদ, ক্ষোভ আর প্রার্থনা তাই বলছে। আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা ৮-এ আর কোন চাঁদা যন্ত্র চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসন বিরোধী হাদীর এ আন্দোলন চলমান থাকবে এমন প্রত্যাশা সবার। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামাজে জানাজা শেষে রাজধানীর শাহবাগে জড়ো হয় হাজারো ছাত্র জনতা। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হাদীর খুনিদের গ্রেফতারে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেন। এ সময় তিনি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তার ভাষায় ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানান। রিপোর্ট করছেন জুবায়ের প্রধান। ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ছিল যার কণ্ঠে সেই হাদীর শেষ বিদায়ে জনতার এই উপস্থিতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিকেল 3:50 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবি নজরুলের সমাধির পাশে শহীদ শরীফ ওসমান হাদীকে দাফন করা হয়। দাফনে যাতে কোনো অসুবিধা না হয় ব্যারিকেড দিয়ে ওই এলাকায় জনসমাগম আটকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাদীর দাফন ঘিরে বাড়তি নিরাপত্তা দেখা যায় শাহবাগসহ আশেপাশের এলাকায়। পূর্বের ঘোষণা অনুযায়ী শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন। ওসমান হাদীকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে, আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোতে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান তিনি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের খবর ঢালাওভাবে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লেখে, কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ লাখো মানুষ হাদির জানাজায় অংশ নেয়। আল জাজিরায় হাদির জানাজায় বিপুল জনসমাগমের একটি ছবি দিয়ে জানাজার খবর জানায়। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির শিরোনাম, তার রক্ত বৃথা যাবে না, বললেন হাদির জানাজায় অংশ নেয়া লাখো মানুষ। পাকিস্তানের গণমাধ্যম ডন হাদির জনসভায় লাখো বাংলাদেশির অংশ নেয়ার খবর জানায়। এছাড়া তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলো, টিআরটি ওয়ার্ল্ড, ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, পাকিস্তানের জিও নিউজ সহ বিশ্বের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমেই উঠে আসে হাদির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একই সঙ্গে হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানান। ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডুজারিক বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, 17 বছর পর আগামী 25 ডিসেম্বর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। ইফতেখার রেজার রিপোর্ট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের সাথে স্বৈরাচারের দোসর ও যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত থাকতে পারে। যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। এদিকে রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনাও করেন মির্জা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে একটি ট্রাকসহ মোট 5টি যানবাহন নদীতে পড়ে গেছে। এতে এক ভ্যান চালক নিখোঁজ রয়েছেন। শনিবার রাত 9টার দিকে বক্তাবলী ঘাটের মাঝ নদীতে এই দুর্ঘটনা হয়। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক হঠাৎ সচল হয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল, 2টি ব্যাটারি চালিত অটোরিকশা এবং একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে নদীতে পড়ে যায়। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যেই নদীতে তলিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যান চালক পানির তীব্র স্রোতে তলিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এদিকে ময়মনসিংহে দীপু চন্দ্রকে পুড়িয়ে ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ
ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত 11:15টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা মব সন্ত্রাস ও উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বক্তারা বলেন, ময়মনসিংহে দীপচন্দ্রের হত্যা আইয়ামে জাহিলিয়াত যুগের নিষ্ঠুরতাকেও ছাড়িয়ে গেছে। কোনো সভ্য মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিও জানান বক্তারা। মানববন্ধনে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।